আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2021 সালে দেওয়া ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের 2 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্কটাকে নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের কিছু এমসিকিউ দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নে বলছে জলের যে ধর্মর জন্য একটি ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো, কতে বলছে জলের ঘনত্ব, খতে বলছে জলের সান্দ্রতা, গতে বলছে জলের তাপ পরিবাহিতা, আর ঘতে বলছে জলের পৃষ্ঠটান। এখানে ঘয়ের অপশনটা হচ্ছে কারেক্ট। জলের পৃষ্ঠটানের জন্যই ছোট পোকাগুলো জলের ওপরে হেঁটে বেড়াতে পারে। নেক্সট 2 নম্বরের প্রশ্নে বলছে নিচের যে মিশ্রণটি একটি ইমালশনের উদাহরণ সেটা হলো, কতে রয়েছে কুয়াশা, ক্ষয়ে রয়েছে ধোঁয়াশা, গতে রয়েছে দুধ, ঘতে রয়েছে জল আর চিনির সম্পৃক্ত মিশ্রণ। এখানে দুধ এই অপশনটা হচ্ছে কারেক্ট। পরে কোশ্চেনে বলছে শক্তির মাত্রীয় সংকেত লেখো। এটা হবে অপশন গয়েরটা কারেক্ট, মানে mL²T⁻²। এটা হচ্ছে কারেক্ট। 2 নম্বরের প্রশ্নে বলছে যে একটি শব্দ অথবা একটি বাক্যে উত্তর দাও। এখানে বলছে এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাই অক্সাইডের ভর কত হবে। এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাই অক্সাইডের ভর হবে 44 × 10⁻³ কেজি। 44 × 10⁻³ কেজি। কেন সেটা বলি। সবার আগে আমাদের প্রথমে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বার করতে হবে। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 আর অক্সিজেনের হচ্ছে 16। অক্সিজেন হচ্ছে 2টো, তাই এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কত হচ্ছে 12 + 32, তাহলে হয়ে যাচ্ছে 44। তাহলে 1 মোল CO2 মানে হয়ে যাচ্ছে 44 গ্রাম। তো আমাদের বলেছিল এসআই এককে বার করতে। তাহলে এই এককটাকে আর গ্রামে রাখলে হবে না, এটাকে আমাদের কিলোগ্রামে চেঞ্জ করতে হবে। তো গ্রাম থেকে আমরা কিলোগ্রামে যাব, তাহলে আমরা 1000 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে এত কেজি। তো এটাকে লেখা যেতে পারে 10 এর কিউব, মানে 1000টাকে লেখা যেতে পারে 10 কিউব। তো দেখো 10 কিউবটা ডিভাইড রয়েছে, 10 কিউবটা ডিভাইড রয়েছে। তো এটাকে আমরা কিরকম ভাবে লিখবো, 44 × 10⁻³ এত কেজি। যেহেতু ডিভাইড ছিল সেই কারণে এখানটা লেখা হচ্ছে মাইনাস, পাওয়ারে মাইনাস দেয়া হয়েছে। তো আমরা এখানে সেই আনসারটাই লিখেছিলাম। নেক্সট কোশ্চেনে বলছে রাবার আর ইস্পাতের মধ্যে কোনটার ইয়ং গুণাঙ্কর মান বেশি। এখানে আনসারটা হবে ইস্পাত, এর ইয়ং গুণাঙ্কর মান বেশি। তারপরে প্রশ্নে দেওয়া হচ্ছে একটি অ্যাসিড লবণের সংকেত লেখো। এই যে একটি অ্যাসিড লবণের নাম এবং সংকেত এখানে দেওয়া রয়েছে, সোডিয়াম বাইসালফেট, NaHSO4। এরকম আরো অনেক এক্সাম্পল হতে পারে। যদি ক্ষারীয় লবণ জিজ্ঞেস করতো তাহলে আমরা সেক্ষেত্রে এই নামটা লিখতে পারতাম, বা এটাও লেখা যেতে পারত। আর যদি সমিত লবণ জিজ্ঞেস করে সেক্ষেত্রে NaCl বা Na2CO3, ক্যালসিয়াম সালফেট এইগুলোকে লেখা যেতে পারে। মানে সবকটা লবণের এক্সাম্পল এখানে লিখে দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে যে 1 লিটার দ্রবণে 18 গ্রাম গ্লুকোজ আছে। গ্লুকোজের আণবিক ওজন বলে দিয়েছে 180। তাহলে বলছে দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করো। গ্লুকোজের সংকেত কি, C6H12O6। এর আণবিক ওজন গিভেন রয়েছে, আণবিক ওজনটা বলছে 180। তো বলছিল যে 1 লিটার দ্রবণের মধ্যে 18 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত রয়েছে। তো এখানে 18 গ্রাম গ্লুকোজ মানে কত মোল সেটা আমাদের বার করতে হবে। কি করে বার করব, আণবিক ওজনটা তো আমরা পেয়ে যাচ্ছি 180। তাহলে বলা যেতে পারে 180 গ্রাম C6H12O6 ইকুয়াল টু হচ্ছে 1 মোল।
তাহলে 1 গ্রাম C6H12O6 ইকাল টু কত হবে? 1/180 মোল হয়ে যাবে। তো 18 গ্রাম ইকাল টু 18 গ্রাম C6H12O6 ইকাল টু কত মোল হচ্ছে সেটা আমরা বার করব। কি করব? এটাকে আমরা 18 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো এখান থেকে 18 দিয়ে ক্যান্সেল করলে পড়ে থাকছে 1/10। তাহলে দেখা যাচ্ছে 1/10 মোল। এবার বলছিল যে 1 লিটার দ্রবণে C6H12O6 আছে 18 গ্রাম, এটাই বলে দিয়েছিল। তাহলে এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে 1 লিটার দ্রবণে C6H12O6 আছে 1/10 মোল। কারণ আমরা সেটাই তো দেখলাম যে 18 গ্রাম মানে হচ্ছে 1/10 মোল। আচ্ছা, আমরা এই 1/10 মোলটাকে লিখতে পারি 0.1 মোল, এরকম ভাবে লেখা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 লিটার দ্রবণের মধ্যে গ্লুকোজ রয়েছে 0.1 মোল। আমাদের কি জিজ্ঞেস করা হচ্ছিল? আমাদের জিজ্ঞেস করা হচ্ছিল দ্রবণটার মোলার মাত্রা কত। তাহলে এখানটা লিখে দেব দ্রবণের মোলার মাত্রা 0.1 মোল পার লিটার। এটা হচ্ছে দ্রবণের মোলার মাত্রা, এটাই আনসার। নেক্সট কোশ্চেনে বলছে যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং লঘু সালফিউরিক অ্যাসিড আছে, এটিকে রাসায়নিক পরীক্ষায় দুখানা দ্রবণকে শনাক্ত করব কি বিকারকের সাহায্যে? মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এই দুটোকে আমরা শনাক্ত করব কোন বিকারকের সাহায্যে? আর বলছে এই বিক্রিয়ায় সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটা উল্লেখ করতে হবে। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্ত করতে সিলভার নাইট্রেটের দ্রবণ ব্যবহার করা হয়ে থাকে, মানে AgNO3 ব্যবহার করা হয়ে থাকে। আর সালফিউরিক অ্যাসিডকে শনাক্ত করতে বেরিয়াম ক্লোরাইড মানে BaCl2 এর জলীয় দ্রবণ ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট আমাদের বলছিল যে কি ভৌত পরিবর্তন ঘটবে। কি ঘটবে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যদি AgNO3 যোগ করা যায় তাহলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়বে। তাহলে কি ভৌত পরিবর্তন ঘটছে বুঝতে পারছো? দ্রবণটার মধ্যে একটা সাদা অধক্ষেপ পড়বে, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। লাস্টে তোমরা এই বিক্রিয়াটা লিখে দিও, বিক্রিয়াটা লিখবে এবং এটার তলায় লিখে দেবে সাদা অধক্ষেপ বলে। সাদা অধক্ষেপটা হচ্ছে AgCl এর। আবার যদি সালফিউরিক অ্যাসিডের মধ্যে বেরিয়াম ক্লোরাইড যোগ করা যায় তাহলে দেখা যাবে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ পড়ছে। লাস্টে আমাদের এই বিক্রিয়াটা লিখে দিতে হবে, H2SO4 প্লাস BaCl2 তৈরি হবে BaSO4 আর 2HCl। এটার তলায় লিখে দেবে সাদা অধক্ষেপ বলে। এখানে বলছে যে একটি হালকা এবং একটি ভারী বস্তুর ভর যথাক্রমে m এবং M, বলছে এদের ভরবেগটা সমান। তাহলে বলছে কোনটির গতিশক্তি বেশি সেটা নির্ণয় করো। তো এখানে কি দেওয়া ছিল? এখানে দেওয়া ছিল যে হালকা বস্তুর ভর m দেওয়া ছিল আর ভারী বস্তুর ভর M দেওয়া ছিল। দুটোর ভরবেগ সমান দেওয়া ছিল। তোমরা ভরবেগটাকে P ধরে নিচ্ছি।
এবার বলছিল যে কোনটার গতিশক্তি বেশি। তো আমরা হালকা বস্তুর গতিশক্তিটাকে E1 ধরছি। হালকা বস্তুর গতিশক্তি এটাকে আমরা ক্যাপিটাল E1 ধরলাম। আর ভারী বস্তুর গতিশক্তি এটাকে আমরা E2 ধরছি। আচ্ছা, সবসময় একটা জিনিস মাথায় রাখবে, গতিশক্তি ইকাল টু হচ্ছে হাফ mv স্কোয়ার। ই হচ্ছে গতিশক্তি, এমটা হচ্ছে ভর, ভিটা হচ্ছে বেগ। আর ভরবেগ পি ইকাল টু হচ্ছে এম ইন্টু ভি। বুঝতে পারলে এটা হচ্ছে গতিশক্তি বার করার ফর্মুলা, এটা হচ্ছে ভরবেগ বার করার ফর্মুলা। তো আমরা এখানে কি করব, দেওয়া ছিল হাফ এম ভি স্কোয়ার দেওয়া ছিল, আমরা ওপর নিচে একটা এম দিয়ে মাল্টিপ্লাই করছি। কেন করলাম, এর ফলে কি সুবিধা হবে দেখো, ওপরটায় হয়ে যাচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার, তলাটায় হয়ে যাচ্ছে 2m, অসুবিধা নেই। ওপরটায় হয়ে যাচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার, তলাটায় হয়ে যাচ্ছে 2m। তো আমরা একটু আগেই দেখলাম যে এম ভি তার মানে হচ্ছে পি, তাহলে আমরা ওপরটায় লিখে দিতে পারবো পি স্কোয়ার বাই দিয়ে হচ্ছে 2m। তাহলে আমরা ই ইকাল টু পেয়ে যাচ্ছি পি স্কোয়ার 2m। তাহলে দেখো গতিশক্তি, ভরবেগ আর ভর দিয়ে একটা সূত্র পাওয়া গেল। এবার আমরা হালকা বস্তুর গতিশক্তিটাকে বার করছি। হালকা বস্তুর গতিশক্তি ছিল E1, E1 ইকাল টু কত হবে, ভরবেগ তো দুটোরই ছিল পি, তাহলে এখানটা পি স্কোয়ার বসছে। আর হালকা বস্তুর ভরটা ছিল এম, তাই জন্য এখানটা স্মল এম বসছে। আর ভারী বস্তুর গতিশক্তি কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে E2। এই যে ভারী বস্তুর গতিশক্তিটাকে E2 ধরা হচ্ছিল। E2 ইকাল টু হয়ে যাচ্ছে পি স্কোয়ার বাই 2 ক্যাপিটাল এম। হালকা বস্তুর ভরটা ছিল স্মল এম, ভারী বস্তুর ভরটা ছিল ক্যাপিটাল এম। দুটোরই গতিশক্তি, দুটোরই ভরবেগ পি ছিল, তাই ভরবেগের জায়গায় পি রাখা হয়েছে, অসুবিধা নেই এত অব্দি। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরলাম, এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন ধরছি। আমরা 1 নাম্বার ইকুয়েশনটাকে 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে কত হবে E1 বাই E2 ইকাল টু হয়ে যাবে পি স্কোয়ার বাই 2m, আবার বাই দিয়ে হচ্ছে পি স্কোয়ার বাই 2 ক্যাপিটাল এম। তাহলে আমরা কি পেলাম, E1 বাই E2 ইকাল টু পেয়ে যাচ্ছি পি স্কোয়ার বাই 2 স্মল এম, আবার পি স্কোয়ার বাই 2 ক্যাপিটাল এম। তো ফ্র্যাকশনাল ডিভিশনের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এটা উল্টে যাবে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2 ক্যাপিটাল এম বাই পি স্কোয়ার, পি স্কোয়ারটা ক্যান্সেল হবে, 2 2 ক্যান্সেল হবে। তাহলে কত পাওয়া যাচ্ছে, E1 বাই E2 ইকাল টু পাওয়া যাচ্ছে ক্যাপিটাল এম বাই স্মল এম। এবার দেখো আমরা এখানে পেয়েছি ক্যাপিটাল এম বাই স্মল এম। ক্যাপিটাল এম মানে কি, ভারী বস্তুর ওজনটা, ভারী বস্তুর ভরটা, আর স্মল এম মানে হালকা বস্তুর ভর। তো এখানে আমরা জানি যে ক্যাপিটাল এমটা বড় হবে, স্মল এমটা ছোট হবে। তাহলে যদি ক্যাপিটাল এম কে স্মল এম দিয়ে ভাগ করা যায়, মানে বড় সংখ্যাকে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি, তাহলে তো এটা 1-এর বেশি হবে। একটা বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা তো 1-এর বেশি হবে, তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে 1-এর বেশি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, E1 বাই E2 এটা হচ্ছে 1-এর বেশি। তাহলে E1 ইকাল টু কত হচ্ছে, E2টা পাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে E1 গ্রেটার দেন E2। এটা আমরা পেয়ে গেলাম, E1 গ্রেটার দেন E2। আচ্ছা এবার বলো তো E1 মানে কি ছিল, E1 মানে ছিল
হালকা বস্তুর গতিশক্তি, হালকা বস্তুর গতিশক্তি। আর E2 বলতে কত ছিল? এটা ছিল ভারী বস্তুর গতিশক্তি। তো আমরা এখানে দেখলাম যে E1 গ্রেটার দ্যান E2, তাহলে E1 এর জায়গায় লিখে দিচ্ছি হালকা বস্তুর গতিশক্তি, আর E2 এর জায়গায় লিখে দিচ্ছি ভারী বস্তুর গতিশক্তি, মাঝখানে বসবে গ্রেটার দ্যান। তাহলে এখান থেকে দেখে বোঝাই যাচ্ছে যে হালকা বস্তুর গতিশক্তিটা বেশি, ভারী বস্তুর গতিশক্তিটা কম। তাহলে লিখে দেব হালকা বস্তুর গতিশক্তি বেশি। আমাদের এটাই জিজ্ঞেস করা হয়েছিল যে কার গতিশক্তি বেশি হবে, এই যে কোন বস্তুটার গতিশক্তি বেশি হবে। 4 নম্বর এই কোশ্চেনটা যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নিন। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে অন্য কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।